অর্থোপেডিক ডিপার্টমেন্টে সবথেকে ক্রিটিক্যাল কেস বা ক্রিটিক্যাল সার্জারি বা ক্রিটিক্যাল কন্ডিশন ঠিক রোগীর কোন সময়টায় মনে হয় বা হয়? চিকিৎসকের জন্য তো যখন আমরা একদম ইমপ্ল্যান্ট বসাচ্ছি, আমরা ইনসিশন দিয়েছি, কেটেছি, ভাঙা টুকরোগুলোকে জায়গা মতো বসিয়েছি, এবার ফাইনাল ইমপ্ল্যান্ট বসাবো, আমার মনে হয় এটা চিকিৎসকের জন্য ক্রিটিক্যাল স্টেপ। আর রোগীর জন্য ক্রিটিক্যাল স্টেপ হচ্ছে অপারেশনের পরে। একদম অপারেশনের পর দিন থেকে আগামী 1 মাস রোগীকে বুঝিয়ে দেওয়া হয় আপনি এতটা হাঁটবেন, বা কিছু ক্ষেত্রে বলা হয় আপনি 1.5 মাস হাঁটবেন না, আপনি 2 মাস হাঁটবেন না, আপনার বোনটা অস্টিওপোরোটিক আছে, আপনার হাড়ে খুব ক্ষয় আছে, 2 মাস হাঁটা বারণ। তো এই স্টেপ, ইনিশিয়াল যে অ্যাডভাইস, সেটা যদি রোগী একটু ঠিকভাবে ফলো করে এবং প্রপার মনিটরিংয়ে, আমার মনে হয় মানে যে কোনো অপারেশনই রোগীর জন্য সেটা ভালো হবে। একটা খুব মজার প্রশ্ন করতে ইচ্ছে করছে, যারা অর্থোপেডিক ডক্টর হন, যারা বা সার্জন হোক বা অর্থোপেডিক হোক, তাদেরও কি হাঁটু কোমরের সমস্যা হয়? অবশ্যই, মানে কিছু কিছু অপারেশন আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে মানে আমাদেরও কোমরে ব্যথা হয়, কোমরে সমস্যা হয়, তো আমরা চেষ্টা করি যে আগেই ওটাকে প্রিভেন্ট করে দেওয়ার। হ্যাঁ, কারণ সবাই আমরা মানুষ, সবার সমস্যা হবে, সব মানে ডাক্তারেরও হাঁটু পাল্টাই হবে, তো সেটা যতটা ডিলে করা যায়। আচ্ছা, বিছানা নিয়েও একটা মিথ আছে আমাদের মধ্যে, শক্ত বিছানায় শুস না, নরম বিছানায় শুস না, এই কোম্পানির গদিতে শুস না, ওর পিলোতে শুস না, এসব একটা ব্যাপার আছে। তো এগুলো কি আপনারা সাজেস্ট করেন নাকি আমরাই তৈরি করে ফেলেছি? বিছানার আগে আমি বালিশ নিয়ে বলি। হ্যাঁ, অনেকেই ঘাড়ে ব্যথা হলে বালিশটা বন্ধ করে দেয়। বালিশটা বন্ধ করে দিলে কিন্তু আপনি যখন শোবেন দেখবেন আপনার কাঁধ আর মাথার মধ্যে একটা গ্যাপ আছে 3 থেকে 4 ইঞ্চি, আপনার কাঁধটা যেখানে সাপোর্ট হয়ে আছে, আর যদি মাথাটাকে সোজা রাখেন দেখবেন একটা গ্যাপ হয়ে আছে। যদি বালিশ না নেন দেখবেন মাথাটা নিচের দিকে পড়ে আছে, সেটা কিন্তু আপনার আখেরে আরও ব্যথা বাড়িয়ে দেবে। তাই ওই কাঁধে ব্যথা হলে বালিশ নেওয়া বন্ধ, এরকম করবার কিছু প্রয়োজন নেই। 2-3 ইঞ্চি চওড়া ঠিক মাথাটাকে কাঁধের সোজাসুজি রাখবার জন্য যতটা চওড়া বালিশ প্রয়োজন আপনারা নেবেন। এবং এরকম কিছু নেই যে ওটা সার্ভাইকাল পিলোই হতে হবে, এই কোম্পানির এই পিলো হতে হবে, এরকম নয়। ঠিক আছে, আর হচ্ছে আসি এবার গদিতে। বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। আইডিয়ালি এটা ধরা হয় যে দিস শুড বি দ্য ফোম অর কুশন ফর নাইট স্লিপিং। শোবার পরে আপনার শরীরের অংশটা ঢুকে যাচ্ছে, মানে এতটাই সফট, সেক্ষেত্রে কিন্তু আপনি পরের দিন বুঝতে পারবেন যে ওইটার কতটা ব্যথা, কতটা সমস্যা। লং টার্মে, আজ থেকে 5 বছর বাদে বুঝতে পারবেন যে এইটায় বিছানায় শুয়ে কী সমস্যা। যদি অতিরিক্ত হার্ড হয় সেটাও কিন্তু খারাপ না, অতিরিক্ত সফটটা বেশি খারাপ, কারণ সেক্ষেত্রে আপনার বডিটা একটা কিছুর ওপরে যেহেতু প্রেস করছে, প্রেশারে রয়েছে, ব্লাড সার্কুলেশনটা নর্মাল হয় না, আর আপনার স্পাইন শিরদাঁড়াটা একটা অ্যাবনর্মাল পশ্চারে থাকে সারা রাত। ওর থেকে যদি আপনি মাটিতেও শোন, মাটিতেও কিন্তু অত আপনার ব্যথা হবে না, কারণ স্পাইনটা সোজাভাবেই থাকবে, আপনি চাইলেও বাঁকাতে পারবেন না নিচে হার্ড সারফেস থাকলে। তো অতিরিক্ত হার্ডের থেকে অতিরিক্ত নরম বেশি খারাপ, এটা একটু খেয়াল রাখবেন। স্যার, পেন কিলার, অনেকে আছেন যে ব্যথা সহ্য করতে না পেরে পেন কিলার খান, এটা সেটা রিপিটেডলি খান, এটা কি খারাপ? পেন কিলার মানে আমি ব্যথাটাকে কমাচ্ছি, মানে আমার খালি ব্যথার উপশম হবে। কি কারণে রোগ, কোথা থেকে রোগ হচ্ছে, কেনই বা হচ্ছে, বা কতটা রোগ বেড়েছে, এই নিয়ে আমার কিন্তু কোনো ধারণা নেই, বা আমি চিকিৎসকের থেকে কোনো ধারণা নিচ্ছি না। সেক্ষেত্রে যদি কোনো খারাপ জনিত কিছু রোগ থাকে সেটা কিন্তু আরও বাড়বে। যদি না চিকিৎসক আপনাকে পেন কিলার দিয়ে থাকে, নিজে থেকে পেন কিলার খাবেন না, এইটা কিন্তু আপনারই ক্ষতি করবে। হয়তো 2-4 দিন ভালো থাকবেন, 5 দিন ভালো থাকবেন, তারপরে যখন চিকিৎসকের কাছে গেলেন দেখলেন আপনার একটা জিনিস বেরিয়ে চলে এলো, এমন একটা রোগ যেটা এখন একটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, প্রয়োজন নেই। স্যার, এখন তো যা কর্মসংস্থানের অবস্থা চারিদিকে, আপনিও তো নিশ্চয়ই জানেন যে প্রচুর বাইকে এখন আমাদের যাতায়াত করতে হচ্ছে, এবং সেটাও একটা এমপ্লয়মেন্ট হয়ে গেছে। তো এই যারা 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা কন্টিনিউ ড্রাইভিং করছে, যারা বাইক চালাচ্ছে, তাদের তো একটা সময় মানে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হোক বা এই স্লিপ ডিস্ক, যে কোনো ধরনের না মানে রোগী বলুন, কোমরের, সবই তো তাহলে হয়ে যাবে। প্রচুর পেশেন্ট যারা একভাবে বাইক চালায়, প্রচুর পেশেন্ট, মানে সারাদিনে যত পেশেন্ট আমাদের কাছে আসে তার
একটা মেজর পার্সেন্টেজ কিন্তু এই যারা বাইক চালক নানানভাবে সে কাজে যাক, সেলসের ওয়ার্ক করুক, সুইগি জোম্যাটোর কাজ করুক, সে যেটা করুক, এটা কিন্তু আগে ছিল না। এই প্রলংড বাইকিং 8-10 ঘন্টা ধরে বাইক চালানোর চলটা এটা একদম রিসেন্ট। তার সাথে যেটা আমরা করি, বাইক চালালাম, কাজ করলাম, ঘরে গিয়ে একটা মোবাইল নিয়ে বসে পড়লাম, মানে আমি শিরদাঁড়াটার ওপরে মানে কতটা অবিচার করছি। 8 ঘন্টা শিরদাঁড়াকে খাটালাম আমার আয় উপার্জনের জন্য, তারপরে আবার বাড়ি গিয়ে একটা মোবাইল নিয়ে বসে পড়ছি। আমি শিরদাঁড়ার জন্য না কোনো ধরনের এক্সারসাইজ করছি, না কোনো রকম কিছু গরম শেক দিচ্ছি, মানে আমি কোনো কেয়ার নিচ্ছি না, যার দ্বারাই কিন্তু আমি চলছি, শুধু তাকে খাটিয়ে যাচ্ছি, শুধু একদমই তাকে খাটিয়ে যাচ্ছি। তো এই বিষয়টা আমার মনে হয় যে কিছুই না, 10-15 মিনিট কাজে বেরোনোর আগে একটু এক্সারসাইজ করা যেতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার শিরদাঁড়া বেশি বছর চলবে। আর শিরদাঁড়া কিন্তু আর প্রতিস্থাপন এখনও সেরকম কিন্তু কিছু নেই। হাঁটু প্রতিস্থাপন নিয়ে এত কিছু বলছি, তাই এই শিরদাঁড়া নিয়ে যদি 90 বছর বাঁচেন, এই শিরদাঁড়াকে 90 বছর নিয়ে যেতে হবে। আচ্ছা, এই অর্থোপেডিক ডিপার্টমেন্টটা সবটাই কি বয়স্কদের জন্য, নাকি বাচ্চাদেরও কিছু সমস্যা দেখা দেয়? একদমই বাচ্চাদের কনজেনিটাল ডিফর্মিটি, মানে সে জন্ম হয়েছে কিছু ত্রুটি নিয়ে, জন্ম ত্রুটি, পায়ের পাতায় সিটিভি নিয়ে জন্মেছে, পুরুর হাড়ে জন্মগত কিছু ত্রুটি রয়েছে, সেগুলো আমরা ঠিক করি। ইনফেকশন, সেটা কি মানে পুরোপুরি ভালো হয়? একদম পুরো স্বাভাবিক হয়ে যায় একদম বাচ্চাটা? পুরো স্বাভাবিক হয়, একদমই। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভালো হয়, কারণ বাচ্চাদের গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি থাকে। সেক্ষেত্রে একটা বাচ্চার আঘাত লাগলো, হাড়টা ভেঙে গেল, আমরা অপারেশন করলাম, সেক্ষেত্রে কিন্তু তাদের রিকভারি তাড়াতাড়ি হয়। স্যার, যেহেতু একটা আরজি কর হসপিটালের মতো হসপিটালে আপনি আছেন, তো একটা বিষয় জানার চেষ্টা করব যে এই ডিপার্টমেন্টে অন্তত নতুন কিছু ইনোভেটিভ, নতুন কিছু বিষয় যেটা সাধারণ মানুষ এখনও জানে না, এরকম কিছু কি সাধারণ মানুষকে জানাতে চান যে এবার এই বিষয়টাও হচ্ছে, বা আরজি করে এটা হচ্ছে, বা সরকারি হসপিটালগুলোতে এটা হচ্ছে, যার জন্য আমাদের কোথাও বাইরে দৌড়ে যেতে হবে না, আমরা রাজ্যের উপরে ভরসা রাখতে পারি, এরকম কি কোনো মেসেজ দিতে চাইবেন বা পারবেন? আমি নি রিপ্লেসমেন্ট নিয়ে এত কথা বললাম, প্রতিদিন, শুধু আরজি কর নয়, আরজি কর, এসএসকে, মেনারেসে প্রতিদিন কিন্তু হাঁটু প্রতিস্থাপনের অপারেশন হয়। এবং আর একটা পার্ট আমি যেটা বলিনি, আর্থোস্কোপিক অপারেশন, মানে ধরুন এই লিগামেন্ট ছিঁড়ে গেল, পায়ে একটা মোচড় খেলো, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেল, আমরা শুনি ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করি, হাঁটুর মধ্যে 2-3টে ছিদ্র করে দূরবীনের মতন একটা যন্ত্র ঢোকাই, আর্থোস্কোপ। সেটা কিন্তু বাইরে অনেক খরচা। আমরা আরজি করে কিন্তু নিয়মিত এই আর্থোস্কোপিক অপারেশন করি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট করি, আরজি কর, এসএসকে, মেনারেস, ন্যাশনাল, মূলত কলকাতায় সব কটা মেডিকেল কলেজে কিন্তু রিপ্লেসমেন্ট হয়। স্পাইন সার্জারি আমরা করি, ইভেন যেসব টিউমার পুরো হাড়ের অংশগুলোকে একদম নষ্ট করে দেয়, সেক্ষেত্রে আমরা মেগা প্রস্থেসিস বলে একটা যন্ত্র আছে। মেগা প্রস্থেসিস মানে ধরুন হাঁটুর মধ্যে টিউমার হলো, হাঁটুর পুরো উপরের অংশটা বাদ দিয়ে দিতে হলো, তাহলে আমি ওখানে কি বসাবো? ওখানে কিন্তু পুরো মেটালেরই হাড়টা বসবে, স্ট্রাকচারটা মেটালের বসবে। সেই ইমপ্ল্যান্টটার দামই প্রায় 3-5 লক্ষ টাকা। ইভেন সেই মেগা প্রস্থেসিস অপারেশনও কিন্তু আমরা করি। এবার কিছু লোক বলবে আমি তো অনেক দিন ধরে ওয়েট করতে হবে, ততদিনে তো আমার মায়ের ব্যথা তো একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো আমরা সারাদিনে হাঁটু প্রতিস্থাপন হলো হয়তো 3টে, আরজি করে 3টে হাঁটু প্রতিস্থাপন হলো, আমার রোগী তো 300 জন লাইনে আছে। তো সেক্ষেত্রে আমি যতই চেষ্টা করি সবাইকে ক্যাটার করতে পারবো না, সেক্ষেত্রে যার বেশি তাড়াতাড়ি, যার বেশি প্রয়োজন, আমরা সেই অনুযায়ী বাছাই করি।